জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, ঐক্যমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের, আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনীর। ফেব্রুয়ারির মধ্যেই আবারও নির্বাচনের দাবি ফখরুলের, নতুন দেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় নাহিদের। এবং আওয়ামী লীগ আমলের 96 সংস্থার নিবন্ধন বাতিল, পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি নির্ধারণ করে ইসির নতুন নীতিমালা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দৃশ্যমান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং জানানো হয় দ্রুততম সময়ে সনদ চূড়ান্ত করতে প্রচেষ্টা চলছে। ইউনূস বলেন, এটি ঐতিহাসিক ঘটনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত হবে। এ সময় তিনি কমিশনের সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। গোপালগঞ্জে চলমান কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এদিকে বুধবারের সহিংসতার পর এখনও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের জীবনযাত্রা। সংঘর্ষের ঘটনায় 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহর। ওই ঘটনায় বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। এরপর অনির্দিষ্টকালের জন্য বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কারফিউ বহাল রাখার তথ্য জানান। 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার এদিকে বুধবার রাতের পর বৃহস্পতিবার দিনভর জেলা জুড়ে বিরাজ করে থমথমে অবস্থা। শহরের প্রধান রাস্তাঘাট প্রায় জনশূন্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কারফিউ উপেক্ষা করে সড়কে নেমে আসতে থাকে শ্রমজীবী মানুষ। অটোরিকশার মতো যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও বেরোতে থাকে কম বেশি। জীবনের তাগিদ, কারণ ওষুধ না নিতে হবে না, মাজা ব্যথার ওষুধ, প্রেশার ওষুধ না খালি তো আমি বাজারও সবগুলো খোলা আছে, মোটামুটি কোনো সমস্যা তেমন ভোগ করতেছে না মানুষ। মোটামুটি বাজার টাজার শিথিল আছে, একদম কড়াকড়ি নাই। এই কার্ফিউ দেওয়াতে এটা আমাদের অসুবিধা আছে, রিক্সা গাড়ি কোনো ভাড়া নাই, খাবো কি? পুলিশের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছে সেনা ও নৌবাহিনী। বিভিন্ন মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি এতটা ভয়াবহ হবে সেই ধারণা ছিল না। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। সেখানে সহিংসতায় 4 জন নিহত হয়। ওই ঘটনায় প্রশাসনের দিকে ব্যর্থতার আঙ্গুল তুলেছে এনসিপি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দার কাছে তথ্য থাকলেও এত বড় হবে সে তথ্য ছিল না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গায়
পরিস্থিতি স্বাভাবিক আছে, তারে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সঙ্গে থাকবেন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের 2 জন অতিরিক্ত সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার পেশ সচিব। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয় এবং ক্যাবিনেটের আলোচনার পরে আপনারা অলরেডি জেনেছেন যে একটা প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে, এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে 2 জন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন। 2 সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বুধবারের ঘটনা প্রসঙ্গে এতে বলা হয়, সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গোপালগঞ্জ ইস্যুতে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানানো হয় বিজ্ঞপ্তিতে। নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীতে এক স্মরণ সভায় তিনি অভিযোগ করেন, লন্ডন বৈঠকের পর বিএনপিকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের জন্য স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার আশা জানান। আমরা দেখতে চাই দিনের দুপুরে প্রকাশ্যে ছাত্রদলের হাজার হাজার কর্মসূচি আমরা পালন করি। এ সময় বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটে আগামীতে দেশ পরিচালনায় আসতে চায় তাদের দল। তারেক রহমানের নেতৃত্বে এক দশক আন্দোলন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনে আল্লাহর রহমতে তারেক রহমান আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে, দ্রুত আমরা তাকে নিয়ে আসবো। হাসিনা চলে গেছেন, সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই। গোপালগঞ্জ এইখানেই আছে। ওই স্বৈরাচারের দোসররা এখনো কিভাবে তৎপরতা চালায় আপনাদের কাছে আমরাও জানতে চাই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, দেশকে পিছিয়ে দিতে সুপরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। ভবিষ্যৎ নাই বলে এই নির্বাচনটা কি করে ঠেকানো যায়, কারণ নির্বাচন হলে তো সেই জন্য ঠারে ঠুরে কি করে ঠেকানো যায়। এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা সহ যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার। ষড়যন্ত্র তো থেমে নাই, ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই, আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি, একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার। লন্ডন বৈঠকের পর দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। এই দেশের মানুষ তারা বরাবরই সম্মান করেছে, লড়াই করেছে, তারা তাদের যেটা দাবি সে দাবি আদায় করে নিয়েছে এবং এই নির্বাচন অবশ্যই দেখবেন ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নতুন দেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর তাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে মুজিববাদী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার হুঁশিয়ারিও দেন তিনি। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে ১৭তম দিনে ফরিদপুর ও রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা ও পথসভা করেছে। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশে নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনায় বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করে গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ মুক্ত করা হবে। বিকেলে রাজবাড়ী জেলা শহরের রেলগেট এলাকায় পথসভায় নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকেই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই হবে। জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যে ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে। লড়াই কেবল একদিকে নয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আফরিন পপি, মোহনা সংবাদ। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। বর্তমানে ডিসেম্বরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয় তারা পরবর্তী জানুয়ারি মাসে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন যোগ্য নাগরিকরা। নির্বাচন কমিশন মনে করে যে ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স 18 হবে, যারা ভোটার হওয়ার জন্য এলিজিবল হবে, তারা সবাই এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। ভোটে পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়েছে। ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এ তথ্য জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে বর্তমান কমিশন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ আগামী ২৪ জুলাই পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান জানান, প্রথম দিনে জবানবন্দি দিয়েছেন আসামি মুফতি হান্নান। চিফ জাস্টিস মহোদয় এবং অন্যান্য মাননীয় বিচারপতি যারা ছিলেন ওনারা এটাকে অ্যাকসেপ্ট করেছেন। অ্যাকসেপ্ট করে আমাকে বললেন যে নতুন করে যদি আমরা কাউকে আবার এখন অ্যাপয়েন্ট করতে যাই তাইলে এই ২৬,০০০ পৃষ্ঠার পেপার বুক আবার তার পড়তে হবে, আমাদের মামলা ডিলে হবে। কাজে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনি ওই দুজনের পক্ষেও স্টেট ডিফেন্স হিসাবে আপনি নিয়োগ পেলেন এবং আপনাকে তাদেরটাও বলতে হবে। ২৪ তারিখে বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ে গেল ১৫ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। এর পেছনে শিক্ষার মানে ঘাটতি নাকি যখন তখন শিক্ষাক্রম পরিবর্তন, এমন প্রশ্ন উঠেছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতার পাশাপাশি স্কুল বন্ধ থাকায় ঠিকমতো পড়াশোনা না হওয়াকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। এসএসসির ফল বিপর্যয় নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের থেকে পাশের হার কমেছে 14.5% এবং জিপিএ 5 কম পেয়েছে 43,097 জন। 134 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কোনো পরীক্ষার্থী। গত সোয়া এক যুগে পাবলিক পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় দেখা যায়নি। করোনা মহামারীর পর পড়ালেখায় সেদ পড়া এবং পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসাবে টানছেন অভিভাবক শিক্ষার্থীরা। খাতা মার্কিং সিস্টেমস এন্ড এক্সাম প্যাটার্নস সবকিছু ডিফারেন্ট করছে, অনেক স্ট্যান্ডার্ড। যেটা বলবো যে নেক্সট যারা এসএসসি ক্যান্ডিডেট ভালো মতন পড়াশোনা করো, বই পড়ো। অনেক এফোর্ট দিচ্ছে, 2 মার্কের জন্য ছাড়ছে। এবার গণিত বিষয়ে বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। গত 15 বছরে পরীক্ষার ফলাফল ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশের অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, কিন্তু অন্তর্বর্তী সরকার এবার সে পথে হাঁটেনি। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। ফল বিপর্যয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কম বেশি গাফিলতি দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। গণিতের প্রশ্ন এবার কঠিন হয়েছে এবং সাথে সাথে মূল্যায়নটিও এখন মূল্যায়ন প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে এবং মূল্যায়ন প্রক্রিয়া যথেষ্ট কঠিন ছিল বলে অনেকে ধারণা করছে। কিন্তু এগুলো সবগুলি হলো উপরিতল কারণ, এর গভীরে আমাদের ঢুকতে হবে। গভীরে যদি আমরা না ঢুকতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিবারই এই ধরনের বিপর্যয় হবে। অনেক প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, যেখানে একজন শিক্ষক হয়তো 50 জন বা 60 জন শিক্ষার্থীর ক্লাস নেন। তো একটি ক্লাসের সময় কতক্ষণ থাকে? তো সেই অনুযায়ী দেখা যায় একজন শিক্ষার্থী তো গড়ে 2 মিনিট 3 মিনিট সময় পায় না। এবং একই সাথে যা উনি বুঝালেন, যা পড়ালেন শিক্ষক, শিক্ষার্থীদের কাছ থেকে সেই বিষয়টি তিনি কিন্তু যথাযথভাবে শোনার সুযোগ পান না বা দেখার সুযোগ পান না। শিক্ষার্থীরা পাঠ্যক্রম অনুযায়ী প্রতিটি শ্রেণীতে যথাযথ দক্ষতা অর্জন করতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখা উচিত বলেও মত তাদের। লম্বা সময় ধরে একটা অনিয়মিত কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছিল। ক্লাস 6-এ খুব সম্ভবত এরা যখন পড়ে তখন করোনা আসলো, 7-এ প্রায় শেষের দিকে এসে অটো পাশে একটা ইস্যু ছিল। ফলতে ওদের লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সুস্পষ্ট, এবং আমরা সবসময় এটা আগেতে বলতাম যে লার্নিং গ্যাপটা যদি প্রপারলি মিটিগেট না করা হয় তাহলে এরা কিন্তু সামনে যতই আগাবে ততই ধাক্কা খাবে। সেই ধাক্কারই সিমটম মনে হচ্ছে এটা। তাহলে এই সামগ্রিক অবস্থা বিচার বিবেচনার জন্য আমাদেরকে একটা ভালো কার্যপদ্ধতি গবেষণা করা দরকার। অন্তর্বর্তী সরকারের সময়ে এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের ছিল না ওভার মার্কিং, যতটুকু লিখবে ততটুকুই নাম্বার দিতে হবে এমন নির্দেশনা, ফলে কমেছে পাশের হার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। যুবঋণ সীমা 2 লাখ থেকে 5 লাখ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সহজ করতে কাজ করবে বিডা। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে যুব উদ্যোক্তা বিনিয়োগ পলিসি শীর্ষক কর্মশালায় তারা এসব কথা বলেন। মনিরুল ইসলামের রিপোর্ট। মেধা থাকা সত্ত্বেও সঠিক নীতিমালা না থাকায় দেশে তৈরি হচ্ছে না দক্ষ যুব জনশক্তি। এতে প্রকট হচ্ছে বেকারত্ব। যদিও এরই মধ্যে স্টার্টআপ শুরু করেছে অনেক তরুণ, তবে অনেক ক্ষেত্রেই আলোর মুখ দেখছে না এসব উদ্যোগ। তরুণদের ইনোভেটিভ স্টার্টআপের প্রসার ঘটাতে যুব উদ্যোক্তাদের নিয়ে কর্মশালার আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালী দায়রত্নে। If Bangladesh is serious about tackling unemployment and inequality and achieving the sustainable development goals which we often talk about, ফান্ড টু ফান্ড প্রকল্পের আওতায় সরকারের 100 কোটি টাকার পাশাপাশি জায়গা দেবে $30 মিলিয়ন। এসব কর্মসূচি উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বাংলাদেশ ব্যাংক একটা আশ্বাস দিয়েছে যে এই বছর আমাদেরকে 100 কোটি টাকার একটা ফান্ড মোবিলাইজেশনে হেল্প করবে, আর এর বাইরে আমরা জায়গার সাথে কাজ করছি যাতে সেখান থেকেও আমরা সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট পেতে পারি, এবং সেটার পরিমাণ প্রায় $30 মিলিয়ন কাছাকাছি। তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাকে চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। We have a spectrum of clients, so our clients range from the largest investor in Bangladesh all the way down to possibly this small retailer who is trying to start his business in a Facebook shop. কর্মসংস্থান বাড়াতে যুব নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমাদের একটা যুব উদ্যোক্তা ঋণ আছে,
যদিও সেখানে সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে আমরা কাজ করছি। এটা লাস্ট শুধু 2 লাখ টাকা ছিল এটা সিলিং, এটা আমরা 5 লাখ করেছি, ওটা সামনে আরো হয়তো আমরা বাড়াবো। যুব সমাজের 63%কে কর্মসংস্থানের আওতায় আনতে না পারলে এলডিসি গ্রাজুয়েশন কঠিন হবে বলেও মনে করেন আসিফ মাহমুদ। চ্যালেঞ্জ অনেক এবং সামনে সেটা আরো বাড়বে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। ইরাকের আল-কুদ শহরে বিপণিবিতান এবং অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। এখনও নিখোঁজ রয়েছে আরও 11 জন। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে 63 জনে পৌঁছেছে। এতে আহত হয়েছে প্রায় 300 মানুষ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 2 জন। আবার ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়েছে 4000 একর বনভূমি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ইরাকের পূর্বাঞ্চলীয় আল-কুদ শহরে বৃহস্পতিবার একটি হাইপার সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শহর কর্তৃপক্ষ ও পুলিশের 2 কর্মকর্তা জানিয়েছে এতে প্রাণহানি বেড়ে 69 জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ইতোমধ্যেই বেসামরিক প্রতিরক্ষা দল ভবনটির ভেতর থেকে 45 জনকে উদ্ধার করেছে। তবে রাষ্ট্র পরিচালিত ইরাকি সংবাদ সংস্থা জানিয়েছে এখনও 11 জন নিখোঁজ রয়েছেন। প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মিয়াহি জানিয়েছেন এ ঘটনায় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের ফলাফল 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে 24 ঘন্টায় প্রাণ গেছে 63 জনের এবং আহত হয়েছে প্রায় 300। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। লাগাতার ভারী বর্ষণের ফলে রাওয়ালপিন্ডি, চাকওয়াল ও আশেপাশের এলাকার নদীগুলো প্লাবিত হয়ে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই কাটারিয়ানে প্রায় 21 ফুট এবং গোয়ালমান্ডিতে 20 ফুট পানির উচ্চতা রয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ডুবে গেছে নিউ জার্সি। এরই মধ্যে নিহত হয়েছে অন্তত 2 জন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবেছে মানুষ, আরেকদিকে ওরেগন, কলোরাডো অঙ্গরাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই হয়েছে 4000 একর বনভূমি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে সিরিয়ায় সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ 160টি স্থানে তেল আবিবের বিমান হামলায় 3 জন নিহত ও 34 জন আহত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় অসহায় ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বরতা থামছেই না। ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান নিরন্ন মানুষদের লক্ষ্য করে আবারও গুলি, বোমা ও টিয়ার গ্যাস ছুড়েছে দখলদার বাহিনী। বুধবারের এই ঘটনায় গুলিবিদ্ধ, শ্বাসরোধ ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত 93 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই দিনে সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল 2 দিনে দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও আশপাশের এলাকায় সশস্ত্র বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতে অন্তত 3 জন নিহত ও 34 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গাজায় গণহত্যার অভিযোগ এবং যুদ্ধ বিষয়ে আইসিসির এখতিয়ার চ্যালেঞ্জ করে পরোয়ানা বাতিলের অনুরোধ করে তেল আবিব। যুদ্ধাপরাধের অভিযোগে গেল বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। ওদিকে গাজা পরিস্থিতি নিয়ে সুখবর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থনির সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 20, 22 ও 24 জুলাই মিরপুরে অনুষ্ঠিত হবে 3 ম্যাচ টি-20 সিরিজ।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে কোনো পরিবর্তন আনা হয়নি এই সিরিজে। প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে টাইগাররা। লঙ্কান সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতির ছাপ স্পষ্ট, বিশেষ করে টপ অর্ডারে। পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনে খেলা লিটন দাস, দারুণ পারফর্ম করেছেন বোলাররাও। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন টাইগাররা। দলের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফরাও। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। দেশে ফিরে এলেও বিশ্রামের সুযোগ নেই লিটন তাসকিনদের, কেননা আগামী 20 জুলাই মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। ফলে খুব দ্রুত এই ট্রেনিং সেশনে নেমে পড়তে হবে তাদের। ম্যাচ পাতানোর গুরুতর অভিযোগে মন্টেনেগ্রোর ক্লাব এফকে আর্সেনাল তিভাতকে ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতা থেকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বুধবার এই শাস্তির ঘোষণা করা হয়। একই অভিযোগে ক্লাবটির একজন খেলোয়াড় ও একজন কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। 2023 সালের জুলাইয়ে উয়েফা কনফারেন্স লিগের বাছাই পর্বে আর্মেনিয়ার ক্লাব আলাশকের্টের বিপক্ষে আর্সেনাল তিভাতের ম্যাচের পর এই অভিযোগ ওঠে। প্রথম লেগে 1-1 গোলে ড্র করার পর ঘরের মাঠে আর্সেনাল তিভাত 6-1 গোলের বিশাল ব্যবধানে হেরে যায়। এই দুটি ম্যাচ নিয়েই ম্যাচ পাতানোর অভিযোগের ভিত্তিতে উয়েফা তদন্ত শুরু করে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, ঐক্যমত্য কমিশনের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে কারফিউর সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের, আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনী। ফেব্রুয়ারির মধ্যেই আবারও নির্বাচনের দাবি ফখরুলের, নতুন দেশ না গড়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় নাহিদের। এবং আওয়ামী লীগ আমলের 96 সংস্থার নিবন্ধন বাতিল, পর্যবেক্ষকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি নির্ধারণ করে ইসির নতুন নীতিমালা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।